এই চলার পথেই নিউক্যাসল থেকে শুরু করে আপনি তার পরবর্তীতে দেখেন আমাদের যে কোচ ছিল ডিডোর কথা আপনাদের মনে আছে। ও আমার কাছে সেই আপনার কি বলে ডেনমার্কের একটি ক্লাবের কথা বলেছিল। আপনি নিউক্যাসল বলেন, ডেনমার্ক বলেন, এবং আমাদের জর্জ কোটান জার্মানিতেও ও বলেছিল যে তোমাকে আমি ওইখানে পাঠাবো, গিয়ে তুমি ট্রায়াল দিয়ে তুমি খেলার চেষ্টা করবা। তখন বাংলাদেশের একজন ফুটবলার, একজন গোলকিপার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে কিংবা আল হিলালের মতো মানে ক্লাবে সৌদি প্রো লিগে খেলছে, কত দারুণ ব্যাপার হতো। ফুটবলটাকেই হয়তো অনেকখানি এগিয়ে দিত। আপনার সম্পর্কে আসলে যেটা জানি সেটা তো জানি, বাট গুগল করতে গিয়ে একটা বিষয় জানলাম, সেটা হচ্ছে আপনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব যেটা নিউক্যাসল ইউনাইটেড, সেখান থেকে নাকি আপনি একবার অফার পেয়েছিলেন সেই কত বছর আগে। আমাকে একটু অবাক করেছে। একই সঙ্গে যেটা সৌদি আরবের প্রো লিগ আল হিলাল, যেখানে আবার নেইমারও খেলেছেন কিছুদিন আগেই, ওই ক্লাব থেকেও নাকি আপনার ডাক এসেছিল। মানে আমি একটু অবাক হয়েছি। এবং ওই সময়টায় বাংলাদেশের একজন গোলরক্ষক, সেরা গোলরক্ষক অবশ্যই, তিনি ডাক পেয়েছেন। মানে এই গল্পটা যদি একটু বলতেন, আসলে কিভাবে মানে এই ডাকটা এসেছিল, বা কেন আসলে শেষ পর্যন্ত আমরা মানে আমিনুল হককে ঠিক ওই জায়গাটায় দেখলাম না, আফসোস হয় আসলে। 2000 সালে আমার যে কোচ ছিলেন জর্জ কোটান, যখন আমরা সৌদি আরবে ওয়ার্ল্ড কাপ বাছাই পর্বের যে খেলা ছিল সেখানে আমরা খেলতে গিয়েছিলাম, সেখানে নেমেই আপনার প্রথমেই মনে আছে যে ভিয়েতনামের সাথে আমাদের ফার্স্ট ম্যাচ ছিল। খেলার ঠিক শেষ মুহূর্তে মানে একটি অলৌকিক সেভ বলবো আমি, আসলে আমার কাছে মনে হয়েছে যে এটি আমার কেরিয়ারকে অনেক বেশি সমৃদ্ধ করেছে সেই সেভটি। এবং সেই তখনই আমি দেখেছি যে ওই সেভের পর ওই ম্যাচে আমাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছিল। যে প্রথম পর্ব আমরা সৌদি আরবের সাথে আমরা 3-0 গোলে হারলেও, বাট ওই ম্যাচে অসাধারণ কিছু সেভ ছিল আমার। সব কিছু মিলিয়েই সৌদি আরব চেয়েছিল যে আমাকে আল হিলাল ক্লাবে তখন রাখার জন্য। তো ওই আল হিলাল ক্লাবে আসলে তখন ওদের গোলকিপারের কিছুদিনের ভিতরেই মোটামুটি কথা টথা হয়েছিল, কিন্তু কিছুদিনের ভিতরে একটি সিদ্ধান্ত হলো সৌদি মানে ফুটবল ফেডারেশনের, যে যেহেতু ওদের দেশের নিজস্ব কোনো ভালো গোলকিপার নাই, সেই ক্ষেত্রে ওরা বিদেশি কোনো গোলকিপারকে রিক্রুটমেন্ট করতে চায় না। খুবই ব্যাড লাক আপনার জন্য। ঠিক কিছুদিন পরেই হয়েছিল ঘটনাটা, তারপরে আসলে তখন আর ওইখানে হয়ে ওঠেনি। এই চলার পথেই নিউক্যাসল থেকে শুরু করে আপনি তার পরবর্তীতে দেখেন আমাদের যে কোচ ছিল ডিডোর কথা আপনাদের মনে আছে। ও আমার কাছে সেই আপনার কি বলে ডেনমার্কের একটি ক্লাবের কথা বলেছিল। বাট এই খেলাগুলো যখনই আমার সামনে উপস্থাপিত হয়েছে, আনফর্চুনেটলি আমার ইনজুরিতে আমি ছিলাম। আপনি নিউক্যাসল বলেন, ডেনমার্ক বলেন, এবং আমাদের জর্জ কোটান জার্মানিতেও ও বলেছিল যে তোমাকে আমি ওইখানে পাঠাবো, গিয়ে তুমি ট্রায়াল দিয়ে তুমি খেলার চেষ্টা করবা। বাট এই সময়গুলি যখন এসছে, আমার শরীরে কিন্তু 5টা অপারেশন, এবং আমি এই 5টা সার্জারিকে ওভারকাম করে কিন্তু আমি বাংলাদেশ ফুটবল টিমে লং টাইম, প্রায় দীর্ঘ 15 থেকে 16 বছর, আমি দীর্ঘ 15 থেকে 16 বছর বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলেছি। বাট ইনজুরিগুলি আমাকে কিছুদিন হয়তো থামিয়ে রেখেছে, বাট পুরোপুরি থামাতে পারেনি। বাট এই সকল ইনজুরিকে ওভারকাম করে আমি দীর্ঘ প্রায় আপনার 2013 সাল পর্যন্ত আমি ফুটবলকে একটানা খেলে গিয়েছি আলহামদুলিল্লাহ। হামজা আসছে, হামজাকে নিয়ে যে ধরনের ক্রেজ, আপনি ভাবতে পারেন সেই কত বছর আগে, 25 বছর আগে খুব সম্ভবত, তখন আপনি এই অফারগুলো পেয়েছিলেন। তখন বাংলাদেশের একজন ফুটবলার, একজন গোলকিপার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলছে কিংবা আল হিলালের মতো মানে ক্লাবে সৌদি প্রো লিগে খেলছে, কত দারুণ ব্যাপার হতো। ফুটবলটাকেই হয়তো অনেকখানি এগিয়ে দিত। কেন জানিয়ে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ওইভাবে খেলা হয়ে ওঠেনি। বাট আমার কাছে মনে হয় যে পরবর্তীতে আমাদের যদি বাংলাদেশের ফুটবলটাকে নিয়ে আমরা যদি শুধু প্রসারী স্বপ্ন দেখি বা পরিকল্পনা করি যে আগামী 20 বছর পরে আমাদের ফুটবলটাকে আমরা কোন লেভেলে দেখতে চাই, এশিয়ান লেভেল বা তার চেয়ে একটু উপরে, এই লেভেলটা যদি আমরা নির্ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের মনে হয় যে আমাদের যারা মানে বাবা মা রয়েছেন বর্তমান প্রজন্মের, তারা কিন্তু স্বপ্ন দেখবেন যে আর আমার সন্তান পড়াশোনার পাশাপাশি একজন ফুটবলার হিসেবে কিংবা একজন ক্রিকেটার হিসেবে বা একজন স্পোর্টসম্যান হিসেবে তার কেরিয়ারটাকে শুরু করুক।